আসসালামু আলাইকুম। ইউনিক মডেল স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি গতকালকে তোমাদের ক্লাস 8 এর অ্যাসাইনমেন্টের গণিতে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ক্লাস নিয়েছিলাম। বলেছিলাম বাকি ম্যাথগুলো আমি তৃতীয় পর্বে শেষ করে দিব। তো আমাদের বাকি ছিল কত? বাকি ছিল পর্ব 3 তে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন বাদে বাকি সব কিছু আমি করে দিয়েছিলাম, অর্থাৎ সৃজনশীল দুইটা ছিল, দুইটা শেষ করেছি। তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন করে দিব, কিছু কাজ আমি করে রাখছি। তো সংক্ষিপ্ত প্রশ্নের কমপ্লিট করবো আজকে ইনশাআল্লাহ। তো দেখো এক নম্বরে যেটা আছে আছে কত 6 11 16 21 প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। বীজগণিতীয় রাশি বলতে কি বোঝায়? যে একটা প্যাটার্ন, এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটা কোন সিকোয়েন্সে সাজানো সেটা। তো কেমন আগে আমরা দেখি। ফার্স্ট তোমার কাজ হচ্ছে এই প্যাটার্নগুলোর পার্থক্যটা বের করা, যে প্রত্যেকটা পদ একটি পদের পর আরেকটি পদের একটি অঙ্ক থেকে আরেকটি অঙ্কের পার্থক্য কত, এটা তোমাকে ফার্স্টে বের করতে হবে। তবে দেখো ফার্স্টে যে পার্থক্যগুলো বের করলাম, 6 11 বিয়োগ দিলে 5, এটা থেকে এটা ব্যবধান কত 5, এটা থেকে এটা ব্যবধান বা গ্যাপ 5 আছে, পার্থক্য 5 5 করে আছে, সবাই সেম পার্থক্যে এগোচ্ছে। তবে লিখতে পারি যে এখানে পাশাপাশি প্যাটার্নের পার্থক্য কত 5, বা পাশাপাশি দুইটি প্যাটার্নে লিখতে পারো তুমি, পাশাপাশি প্যাটার্নের অথবা পাশাপাশি দুইটি প্যাটার্নেরও লিখতে পারো, পাশাপাশি দুইটি প্যাটার্নের পার্থক্য 5। তাহলে প্রথম প্যাটার্নের পদ কত ছিল? 6 ছিল, 6। দ্বিতীয় প্যাটার্নের পদ 11, তৃতীয় প্যাটার্নের পদ কত 16, আর চতুর্থ প্যাটার্ন কত 21। এখন এটার বীজগণিতের রাশি তুমি কিভাবে সাজাবা সেটা দেখো। বীজগণিতের রাশি সাজানোর ফরম্যাটটা হলো, ফার্স্টে তোমার যে পার্থক্য থাকবে সেই পার্থক্য করে লিখবা। লিখার পরে মূল যে প্যাটার্ন, মূল যে পদ দেওয়া আছে, পদ কত 6 দেওয়া আছে। তো দেখো এই 5 এর সাথে যদি আমি আর 1 যোগ করি তাহলে 6 হবে, 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে। তো আমি লিখলাম পার্থক্যের সাথে কত যোগ অথবা গুণ করলে, বা এই যে পার্থক্য, এই পার্থক্যের সাথে আর কত যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করে এই পদ সংখ্যা পাওয়া যায়, সেই কনসেপ্টটা রাখতে হবে। আমার এখানে আছে 6, এইখানে পার্থক্য হচ্ছে 5, তার মানে 5 এর সাথে 1 যোগ করে 6 হয়, রাইট? তো 5 + 1 লিখলাম, লিখে 6 লিখলাম। গুণের হিসাবটা পরের প্যাটার্নে দেখে আমি হিসাব করব। এখন পরের প্যাটার্ন অনুযায়ী তাহলে প্রথম প্যাটার্ন কি পার্থক্যের সাথে 1 যোগ করছি। তো পরের প্যাটার্নে পার্থক্যের সাথে, এই পার্থক্যের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি 11 হচ্ছে? না, 11 হচ্ছে না। তাহলে কি করতে হচ্ছে? এই পার্থক্যের সাথে 1 যোগ করতে 6 হচ্ছে। তাহলে এই পার্থক্যে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 5 একটা 5, 5 আর 1 যোগ করলে 6 হয় না। যদি আমি 2 গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10 আর 1 যোগ করলে 11 হয়। তাহলে এই সিকোয়েন্সটা কি পূর্বের টাইপ আটা কিনা আমি দেখব। তাহলে এর পূর্বে এর আগের সংখ্যা কত? 2 এর আগে হচ্ছে 1। তো আমি 5 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 5 এর 5, 5 আর 1 যোগ করলে 6 হয়, প্যাটার্নটা মিলে যায়। 5 দুগুণে 10, এর সাথে 1 যোগ করলে 11 হয়, মিলে যায়। তো আমি পরের সিকোয়েন্সটা দেখি, 1 2, এখানে আমি 3 দিলে মেলে কিনা। 3 5 15, পার্থক্যের সাথে ধারাবাহিকভাবে তার পরের সংখ্যা গুণ করে 1 যোগ করলে পদগুলো মিলে যায় কিনা আমি সেটা দেখব। তো 5 এর সাথে 3 গুণ দিলাম, 3 5 15 আর 1 যায়, যোগ করলাম 16 হয়ে গেল। পরেরটাও একই, তাহলে ধারাবাহিকভাবে পরের সংখ্যা কত 4 4, তাহলে 4 4 5 20 আর 1 যোগ করলে 21 হয়ে যায়। তার মানে হলো যে পদগুলো দেওয়া আছে তার সিকোয়েন্স অনুযায়ী, সেই হিসাব অনুযায়ী আমি যদি প্যাটার্নটাকে সাজাই তাহলে দেখলাম প্রত্যেকটি পদ বের হচ্ছে কিভাবে, পার্থক্যের সাথে 1 গুণ করে তার সাথে 1 যোগ, পার্থক্যের সাথে তার পরবর্তী সংখ্যা গুণ করে 1 যোগ করলে তার পরের সংখ্যা পাওয়া যায়, পার্থক্যের সঙ্গে তার পরবর্তী সংখ্যা গুণ করে 1 যোগ করলে তার পরের সংখ্যা পাওয়া যায়, এভাবে। তার মানে প্রত্যেকটা পার্থক্যকে তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করে 1 যোগ করলে এই পদ সংখ্যাটা মিলে যাচ্ছে। তার মানে এই প্যাটার্নে সাজানো আছে, রাইট? তো এইখানে ডট ডট দেওয়া, তাই আমি এখানেও ডট ডট দিয়ে রাখলাম। তার মানে এইখানে যদি একাধিক পদ শো করে আমি এখানেও একাধিক পদ লিখতে পারবো। তাহলে এইখানে যে 1 2 3, এটা কি এটা ক্রমিক সংখ্যা না, ধারাবাহিকভাবে আসছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি না 1 2 3, যে 1 2 3 ধারাবাহিকভাবে লিখলে আমার পদ সংখ্যাটা মিলে যাবে। তো আমি এইটাকে ধরে নিলাম যে এরাই, যেহেতু আমি বাড়তি কাজ, কোনো অঙ্কে যখন বাড়তি কোনো কাজ করি সেটা তো আমরা ধরে নিই। তাহলে বাড়তি কাজ কি? এই যে 5 এর অস্তিত্ব কিন্তু আমার অঙ্কে আছে, যে 5 এর অস্তিত্ব হচ্ছে পার্থক্য, আর 1 কি 1, তো এগুলো যোগ করে আমি 1 করতেছি, তাই 5 আর 1 6। তারপরে এরা ভাঙাইলে মনে করে 5 আর 1 যোগ করে 6 করে, কিন্তু এই যে 1 2 3 এরা কি বাড়তি আসছে। তো আমি ধরে নিলাম যে ক্রমিক সংখ্যাটা আসলে 1 ক ধরলাম, যে এই যে ক্রমিক সংখ্যাটা আসলো এদেরকে আমি ক ধরে নিলাম, যে ক্রমিক সংখ্যা হলো ক। তাহলে বীজগণিতের প্যাটার্নটি কি হবে? প্যাটার্ন হচ্ছে এ 5, অর্থাৎ 5 গুণ 1 যোগ 5 গুণ 1 যোগ 1, 5 গুণ 2 যোগ 1, 5 গুণ 3 যোগ 1, 5 গুণ 4 যোগ 1।
তাহলে 5 5 তো থেকে যাবে, 5 থেকে গেল। এই যে 1 2 3 4 এরাই কি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা জায়গায় ক্রমিক সংখ্যা কত ধরছিলাম ক, লিখলাম ক, প্রত্যেকটার সাথে যোগ কত 1 লিখলাম 1। তাহলে এইটা হচ্ছে আমার প্যাটার্ন, এইটা হচ্ছে আমার বীজগণিতের রাশি। এই যে রাশি, এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে এই প্যাটার্নটি সাজানো হয়েছে। যদি আমি এর পরের সংখ্যাটা বের করতাম, তাহলে পরের সংখ্যাটা যদি বলতো যে তাহলে এই সংখ্যাটা সপ্তম পদ কত হবে, তোমার কিন্তু চতুর্থ পদ দেওয়া আছে, যদি বলতো সপ্তম পদ, সপ্তম তার মানে কি ক্রমিক সংখ্যা কত 7, তাহলে পদ জায়গা আমি 7 লিখলাম, আর এই একের জায়গায় 1 থাকতো, 5 সাথে 35 এর 1 যোগ করলে 36 হতো। তার মানে এই বীজগণিতের রাশির কনসেপ্ট হয়ে যাওয়ার পর তোমাকে যত তমই বলুক না কেন, যত দূরে বা যত বড় ডিজিট বলুক না কেন, সংখ্যা বলুক না কেন, তুমি এইখানে কর এখানে শো করে অঙ্কটা বের করতে পারবে। এটাই বীজগণিতের রাশি। এখান থেকে তোমার পদ বের করা সহজ, এবং যে কোনো পদই আমি এই প্যাটার্নে যে কোনো পদই আমি বের করতে পারবো। তাই ক নাম্বার শেষ, এটাই হলো উত্তর। খ নাম্বার এসে বা 2 নম্বরে বলছে কি তিনটা প্যাটার্ন দেওয়া আছে, তিনটা চিত্র দিয়ে দিল, এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। ওরা বলছে যে চতুর্থ চিত্রে একটা দুইটা তিনটা চিত্র দেওয়া, প্রশ্ন তোমাকে বের করতে বলছে যে চতুর্থ যে চিত্র 1 2 3টা দেওয়া, চতুর্থ চিত্রে এই যে কাঠি আছে, কাঠির সংখ্যা কতগুলো হবে। তো চতুর্থ চিত্র বের করার আগে আমাকে দেখতে হবে আমার উদ্দীপকে যে চিত্রগুলো দেওয়া আছে প্রত্যেকটি চিত্রে কাঠির সংখ্যা কত আছে, এদেরকে পার্সোনালি সেপারেট করে বের করতে হবে। তবে দেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা 5, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। দ্বিতীয় চিত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তৃতীয় চিত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 1টা 9টা। তো দেখো আমি লিখছি প্রথম চিত্রে কাঠির সংখ্যা 5, দ্বিতীয় চিত্রে 7, তৃতীয় চিত্রে 9। তাহলে প্রত্যেকটা কাঠির পার্থক্য তোমাকে জানতে হবে, কারণ প্যাটার্নের কাছে পার্থক্য হিসাব করে পরবর্তী প্যাটার্নটাকে সাজাইতে হবে। তো আমি দেখলাম পাশাপাশি দুইটা কাঠের পার্থক্য কত, 7 বিয়োগ 5 করলে 2 হয়, আমি যদি 9 বিয়োগ 7 করতাম তাও 2 হতো, তার মানে পার্থক্য 2 করে আছে। তো আমি লিখলাম তাহলে চতুর্থ কাঠের সংখ্যা কত হবে, পার্থক্য 2, তার মানে কি এর পরবর্তী প্যাটার্নে যেতে গেলে লাস্টের প্যাটার্নের সাথে লাস্টের পদের সাথে পার্থক্য করে যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়। কি বলছি, যখন কোনো প্যাটার্ন দেওয়া থাকে তখন তোমাকে যদি বলে যে পরবর্তী প্যাটার্ন কত বা এর পরবর্তী পদ কত হবে, তখন তুমি লাস্টের যে পদ দেওয়া থাকবে তার সাথে পার্থক্যকে যোগ করলে পরবর্তী পদ পেয়ে যাবে। তো লাস্টের পদ হচ্ছে 9, তাহলে পরবর্তী পদ আমাকে পেতে গেলে পার্থক্যকে যোগ করতে হবে, যোগ করলে 11, তার মানে পরবর্তী পদ আমার 11। তো দেখো পরবর্তী পদ যদি 11 হয় তাহলে আবার কি করতে হবে, চিত্র আঁকতে হবে। চিত্রের শেপ চতুর্থ পদ, দেখো আমার তৃতীয় পদে কোনটা ছিল, এইটা ছিল না, দেখো 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে, এটা হচ্ছে তৃতীয় পদ। বাড়তেছে কত, 2টা বাড়তেছে, 2 বাড়তেছে, তাহলে 2টা কাঠি দিব আমি, এই একটা কাঠি দিলাম আর এই একটা সোজা টানলাম, এই একটা 2টা হয়ে গেল। অথবা তো এরকমও করতে পারো, এই একটা টানলে এই একটা টানলে 2টা হয়ে গেল। অথবা তো এটাও করতে পারো, এইখানে টানলে এখানে যোগ করলে তাও হবে, তুমি যে সেটি করো না কারণ 2টা কাঠি অ্যাড করলে হয়ে যাবে। শেষ নাম্বার 2, আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 3, তোমাকে প্রশ্নে বলছে কি 1 মিটার কাকে বলে, 1 মিটার কাকে বলে, সংজ্ঞা বা থিওরি বা ডেফিনিশন। যখন তোমাকে কোনো সংজ্ঞা বলে, একাধিক সংজ্ঞা একাধিক লোকের কনসেপ্ট অনুযায়ী একাধিক সংজ্ঞা এক্সপ্লেইন থাকতে পারে। আমি একটা সংজ্ঞা দিলাম, এটাও তোমরা লিখতে পারো, অথবা বই থেকে বিভিন্ন সংজ্ঞা নিতে পারো। তো দেখো দৈর্ঘ্য পরিমাপের এককে মিটার বলে এত ইঞ্চি বা 39.37 ইঞ্চি, প্রায় কে 1 মিটার বলে। আমি একটা ডেফিনিশন দিলাম, তুমি চাইলে ভিন্ন কোনো সংখ্যা মানে সংজ্ঞাও ব্যবহার করতে পারো। 4 নম্বরে এসে বলছে কি যে দৈর্ঘ্য যে অধিক পরিমাপ, মানে খুব বেশি কোনো বস্তু যদি আমি ওয়েট করি পরিমাপ করি, তাহলে তার ক্ষেত্রে যে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় তার দুটো বাটখারা বা দুটো পরিমাপের নাম লিখতে বলছে আমাকে। তো আমি লিখলাম অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত ম্যাট্রিক্স পদ্ধতির দুটি এককের নাম হলো, একটা হচ্ছে কুইন্টাল আর একটা হচ্ছে মেট্রিক টন। একটা কুইন্টাল, একটা মেট্রিক টন, দুটো পদ্ধতি লিখলাম। শেষ 4 নম্বর শেষ। এবার 5 আসি আমরা। 5 নম্বরে বলছে কি 10 একর সমান সমান কত বর্গ মিটার, 10 একর। তাহলে আমাকে একর থেকে বর্গ মিটারে যেতে বলছে। তো আমি একর আর বর্গ মিটারের সম্পর্কটা আগে লিখি। আমরা জানি
1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। বলছি কত? 10 একর। ছেচল্লিশ দশমিক 86 10 একরে বলছে, তাহলে গুণ 10 এত বর্গ মিটার। যদি আমরা গুণ করি এত বর্গ মিটার। 6 নম্বর, এত সেন্টিমিটার সমান কত ইঞ্চি? আমরা জানি 1 ইঞ্চি সমান কত? সেন্টিমিটার থেকে ইঞ্চিতে যাইতে বলছে, তাই না? লিখি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এত সেন্টিমিটার সমান সমান ওদের বের করতে বলছে কি ইঞ্চি 160 1 ইঞ্চি অর্থাৎ 1 সেন্টিমিটার সমান সমান 1/2.54 ইঞ্চি অর্থাৎ 160 সেন্টিমিটার সমান সমান 1 গুণ 160/2.5 ইঞ্চি। যেটা ক্যালকুলেশন করলে কত হবে? 2.54 ইঞ্চি 62.9921। এত ইঞ্চি। এটাই উত্তর। খেয়াল করো, ওরা বলছে কি 10 একর। 10 একর ইকুয়াল কত বর্গ মিটার? একর থেকে বর্গ মিটারে যেতে বলছে, তাহলে আমাকে একর আর বর্গ মিটারের সম্পর্কটা জানতে হবে। ওরা আমাকে বলছে যে 10 একর সমান কত বর্গ মিটার, তাহলে আমি একর আর বর্গ মিটারের সম্পর্কটা লিখে ফেলি। তো আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একরে কি হবে? 1 একরে যা হয় 10 একরে তার থেকে বেশি হবে, 10 গুণ বেশি। তাই আমি এটাকে 10 দিয়ে গুণ দিলাম, গুণ দিলে যা হবে সেটা হচ্ছে আমার অ্যানসার। 6 নম্বরে এসে বলছে কি যে 1 ইঞ্চি, এবার প্রশ্নে বলছে কি 160 সেন্টিমিটারকে ইঞ্চিতে দেখাও। 160 সেন্টিমিটার সমান সমান কত ইঞ্চি? 160 সেন্টিমিটার এটাকে ইঞ্চিতে দেখাইতে বলছে, এটা সমান কি কত ইঞ্চি? ইঞ্চিতে দেখাইতে বলছে, তাহলে আমাকে সেন্টিমিটার আর ইঞ্চির ভিতর কি সম্পর্ক সেই সম্পর্কটা বের করতে হবে। যখন তোমাকে একটা পরিমাপ থেকে আরেকটা পরিমাপে যেতে বলে তখন এই দুইটা পরিমাপের সম্পর্কটা তোমাকে জানতে হবে। আমাকে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে যেতে বলছে, তাহলে সেন্টিমিটার আর ইঞ্চির ভিতর কি সম্পর্ক, কি রিলেশন, এটা আমাকে জানতে হবে। তো দেখো আমি লিখলাম, আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে বলছে? ইঞ্চি বের করতে বলছে। আর আমরা ঐকিক নিয়ম অনুযায়ী জানি যাকে বের করতে বলে উত্তর যা চাই তাকে আমরা ডাইন সাইডে লিখি বা লাস্টে লিখি। তো আমাকে ইঞ্চি বের করতে বলছে, তাহলে আমি ইঞ্চি রাখবো কি? ইঞ্চি রাখবো লাস্টে বা ডাইন সাইডে। তো আমি লিখলাম এত সেন্টিমিটার সমান কি 1 ইঞ্চি। তাহলে 1 সেন্টিমিটার কি হবে? পরিমাণটা কম, 2 এর থেকে 1 ছোট, ছোট লিখে পরিমাণ কম হলে ভাগ হয়, তাই আমি ভাগ দিলাম। এরপর বলছি কি 160 সেন্টিমিটার সমান সমান কি হবে? 1 এর থেকে পরিমাণটা এটা বেশি, তাহলে গুণ। এটা ক্যালকুলেশন করলে এত ইঞ্চি। ওরা আবার বলছে 160 সেন্টিমিটারকে ইঞ্চিতে দেখাতে, তো আমি এটাকে ইঞ্চিতে বের করলাম, তাহলে এটা শেষ। আর একটা অঙ্ক আছে 7 নম্বর। 7 নম্বরে বলছে কি দেখো একটি ঘরে দেওয়া আছে একটি ঘরের আয়তন
68000 এত ঘন সেন্টিমিটার। আর দেওয়া আছে কি বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। সুতরাং আমরা কি লিখতে পারি যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম। আমাদের প্রশ্ন বের করতে বলছে কি ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। আগে লিখি ঘরটিতে বায়ুর পরিমাণ সমান সমান, আচ্ছা 1 ঘন সেন্টিমিটারে যদি এত গ্রাম হয় তাহলে এত ঘন সেন্টিমিটার কি হবে, এইটা গুণ এইটা হবে, তাহলে এই দুটাকে আমরা গুণ করি। এত গ্রাম, এদের গুণফল গুণ করলে হচ্ছে .72। আবার এটাকে কিলোগ্রামে নিতে বলছে, 1000 দিয়ে ভাগ, এত কিলোগ্রাম, এটাই উত্তর। দেখো ওরা একটি ঘরের আয়তন বলে দিল তোমাকে, বললো কি যে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার। এরপর বললো যে বায়ু পানির তুলনায় কি আছে, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ কি ভারী। বায়ুটা পানির তুলনায় এত গুণ ভারী, এত গুণ ভারী আছে, তার মানে কি এই 1 ঘন সেন্টিমিটার হবে, এই 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি তাহলে এত গুণ না, তাহলে এত গ্রাম হবে। তো এত গ্রাম লিখলাম, লিখার পরে বলছে কি ঘরটিতে বায়ুর পরিমাণ কত, তো বায়ুর পরিমাণ কত হবে, যদি 1 ঘন সেন্টিমিটার যদি বায়ুর ওজন যদি এত গ্রাম হয় তাহলে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি হবে, এত গুণ এত, দুইটাকে গুণ করতে হবে। তো আমি দুইটাকে গুণ করলাম, কারণ আমি 1 ঘন সেন্টিমিটার যে পরিমাণ পাবো এত ঘন সেন্টিমিটার তার থেকে বেশি পাবো, তো বেশি হলে কি হবে গুণ হবে, দুইটাকে গুণ করলাম। গুণ করলে যেটা পেলাম আমি সেটা হচ্ছে কি গ্রামে পেলাম। প্রশ্ন বলছে আমাকে কিলোগ্রামে দেখাইতে, তো গ্রাম বড় নাকি কিলোগ্রাম বড়, কিলোগ্রাম বড়, তাহলে বড় পরিমাপ থেকে ছোট পরিমাপ থেকে আমাকে বড় পরিমাপের দিকে যেতে হচ্ছে। আমি পেলাম গ্রাম, আমাকে বের করতে বললো কিলোগ্রাম, তাহলে গ্রাম হচ্ছে ছোট, কিলোগ্রাম হচ্ছে বড়। যখন ছোট থেকে বড়র দিকে যেতে হয় তখন পরিমাপ দিয়ে ভাগ দিতে হয়, যখন ছোট থেকে বড়র দিকে যেতে হয় তখন পরিমাপ দিয়ে ভাগ দিতে হয়। এখন পরিমাপটি কি, এই কিলোগ্রাম আর গ্রামের ভিতরে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে 1000 গ্রাম সমান সমান কি 1 কিলোগ্রাম না, 1000 গ্রাম সমান কি 1 কিলোগ্রাম। তাহলে এদের সম্পর্কটা কি হাজারের সাথে 1000 বা 1000 এর সাথে 1000 এর সাথে সম্পর্ক। তো 1000 এর সাথে সম্পর্ক, এখানে 1000টা গুণ হবে নাকি ভাগ হবে এটা দেখতে হয়। আমি কি বড় থেকে ছোটর দিকে যাচ্ছি নাকি ছোটর থেকে বড়র দিকে যাচ্ছি, যদি বড় থেকে ছোটর দিকে যায় তাহলে গুণ হবে, অর্থাৎ আমি কিলোমিটার থেকে কিলোগ্রাম থেকে গ্রামে গেলে গুণ হতো। আর এখন আমি আসতেছি কি গ্রাম থেকে কিলোগ্রাম, তার মানে ছোট পরিমাপ থেকে বড় পরিমাপের দিকে আসতেছি, তাই ভাগ। এখন এটা ভাগ দিলে এটা হচ্ছে উত্তর শেষ। তো তোমাদের সব অষ্টমের অ্যাসাইনমেন্টের গণিতের সবগুলো ক্লাসে আমি করে ফেললাম। 2টা সৃজনশীল ছিল, 7টা সংক্ষিপ্ত ছিল, সবগুলোই দেখালাম। তারপর তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট। কিন্তু সৃজনশীল দ্বিতীয়টা লাস্টে তীর চিহ্ন দিয়ে একটা ব্যাখ্যা দিয়েছে, এটা কিন্তু লিখতে হবে তোমাদের। তো এখানে বলছে কি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। ওই যে সৃজনশীল ছিল প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টে করছিলাম, ওইখানে লাস্টে একদম সৃজনশীলের লাস্টে দেখবে একটা কমেন্ট করতে বলছে তোমাকে।
ওইখানে বলছে কি যে সমবায় সমিতি স্কিমের, অর্থাৎ এই যে সমবায় সমিতির যে স্কিম দিচ্ছে সঞ্চয় স্কিম, এই সঞ্চয় স্কিমের ভিতর ওরা দুইটা পদ্ধতি বলছে না, একটা সরল সঞ্চয় বা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। বলছে কি দুইটা পদ্ধতি কোনটা বেশি সুবিধাজনক বা কোনটা বেশি লাভজনক হবে এই সমিতির ক্ষেত্রে। সমিতির ক্ষেত্রে সবসময়ের জন্য যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যবসায়িক প্রত্যাশা থেকে বেশি মুনাফা বা বেশি প্রফিট। তো অবশ্যই এই সমিতির ক্ষেত্রে এই ব্যবসায়ের উদ্দেশ্য কি বেশি প্রফিট নেওয়া। যেহেতু বেশি প্রফিট নেওয়া সেহেতু সে হিসাব করবে কি যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা দুইজনের ভিতর কোন হিসাবটা কাউন্ট করলে আমার প্রফিটটা বেশি হবে। তো সরলের থেকে চক্রবৃদ্ধির প্রফিট বেশি। আগের দিনে আমি বলছিলাম যে সরল থেকে চক্রবৃদ্ধির প্রফিট বেশি। যেহেতু চক্রবৃদ্ধির প্রফিট বেশি হয় সেহেতু ব্যবসায়ী অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফার হিসাবে তার ব্যবসা পরিচালনা করবে। তো এই কথাটা তোমরা সুন্দর করে একটু সাজায় গুছায় লিখে দিলে শেষ। যেহেতু তোমাকে মন্তব্য করতে বলছে সাজায় গুছায় মন্তব্য করলে শেষ। আমি আর লিখলাম না, এটা যা বললাম এটাই সাজায় গুছায় লিখবা। দেখবা দ্বিতীয় সৃজনশীলের একদম লাস্টে তীর চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে, ওটা তুমি একটু কালার পেন দিয়ে লিখে নিচের উত্তরটা সুন্দর করে এভাবে সাজায় গুছায় লিখবা। যেহেতু সরল মুনাফা, যেহেতু ব্যবসায়ের উদ্দেশ্য থাকে অধিক মুনাফা অর্জন করা এবং সরল মুনাফার থেকে চক্রবৃদ্ধি মুনাফায় হিসাব করলে ব্যবসা বেশি হয়, কারণ সরলের থেকে চক্রবৃদ্ধিতে মুনাফা বেশি আসে। যেহেতু ব্যবসার মূল প্রত্যাশা হলো সর্বাধিক মুনাফা অর্জন করা, তাই সে অবশ্যই সর্বাধিক মুনাফার প্রত্যাশায় চক্রবৃদ্ধি মুনাফার হিসাবে তার ব্যবসা পরিচালনা করবে, এতে করে সে লাভবান হবে। তাই সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফায় অধিক সুবিধাজনক বলে আমি মনে করি। শেষ। আশা করি তোমরা সবগুলো অঙ্কই বুঝতে পারছো। ভালো থাকো। এর পরবর্তী ম্যাথে কোনো অ্যাসাইনমেন্ট দিলে আমি অবশ্যই সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো।